অ্যাজ পার আওয়ার রুটিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হোমিওপ্যাথি ফিলোজফি। হোমিওপ্যাথিক ফিলোজফি, আমরা মূলত অনেক ফিলোজফি আছে। আমরা যে ফিলোজফিটা ফলো করি সেটা হচ্ছে কেন ফিলোজফি। কেন ফিলোজফিটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তা এবার হচ্ছে ফিলোজফিটা কি। ফিলোজফিটা হচ্ছে আমরা যে অর্গানন অফ মেডিসিনে যে সূত্রগুলো পড়ে থাকি তারই হচ্ছে দার্শনিক লেকচার। দর্শন ভিত্তিক যে আলোচনাটা সেটাই হচ্ছে ফিলোজফি। তা হোমিওপ্যাথি ফিলোজফি অনেকেই অনেক অথর আছে, তার মধ্যে বনি হোসেন আছে, আরও অনেকে আছে। আমরা সাধারণত কেন্টের যে ফিলোজফি সেই ফিলোজফিটাকে ব্যবহার করে থাকি। তা এবার হচ্ছে আলোচনার প্রারম্ভে আমাদের যেটা বলা দরকার আছে, আমাদের ফিলোজফি তেমন কোনো বেশি ক্লাস হয়নি। তা আমরা শুরুতে যেটা বলবো যে হোমিওপ্যাথি মিনিংটা কি, হোয়াট ইজ হোমিওপ্যাথি। তা হোমিওপ্যাথি কথাটা হচ্ছে, হোমোস কথার মানে হচ্ছে সিমিলার, আর প্যাথোস কথার মানে হচ্ছে সাফারিং। অর্থাৎ যেই পদ্ধতিতে সদৃশ বিধান মতে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে হোমিওপ্যাথি। তাহলে হোমিওপ্যাথি মানেটা আমরা যে বুঝলাম, তাহলে অ্যালোপ্যাথিটা কি হবে? তাহলে অ্যালো কথার মানে হচ্ছে ডিসিমিলার, আর প্যাথোস কথার মানে হচ্ছে সাফারিং। অর্থাৎ একটা হচ্ছে সিমিলার পদ্ধতিতে যে চিকিৎসাটা করা হয় তাকে বলা হয় হোমিওপ্যাথি, আর ডিসিমিলার পদ্ধতিতে যাতে যে চিকিৎসাটা করা হয় তাকে বলা হয় অ্যালোপ্যাথি। এই অ্যালোপ্যাথিটা অ্যাকচুয়ালি নামকরণটা করেছেন স্যামুয়েল হ্যানিম্যান। স্যামুয়েল হ্যানিম্যান নিজে একজন অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন, গোটা বিশ্বে একজন লব্ধ প্রতিষ্ঠ অ্যালোপ্যাথ ডাক্তার। তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক ত্রুটি বিচ্যুতি, অবৈজ্ঞানিক পদ্ধতি এইগুলো দেখে তিনি তখন নতুন কিছু চিন্তা ভাবনা শুরু করেছিলেন, এবং সেখান থেকে তিনি বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে, অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে একটা প্রমাণিত সত্য, একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন। সেটা হচ্ছে হোমিওপ্যাথি। এই হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারের পিছনে আমাদের ভারতবর্ষের একটা পৌরাণিক চিকিৎসা পদ্ধতি আছে, সেখান থেকে তিনি প্রেরণা পেয়েছিলেন, অনেকটা সেই তত্ত্বকে তিনি কাজে লাগিয়েছিলেন। সেটা তার নাম হচ্ছে আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিন। এই আয়ুর্বেদিকে মূল কথাটা হচ্ছে সম সম সময়তে, অর্থাৎ ডিজিজ কিউর দ্য ডিজিজ। আয়ুর্বেদিকের সঙ্গে আমাদের হোমিওপ্যাথি অনেক ক্ষেত্রে মিল আছে। যেমন হোমিওপ্যাথিতে হচ্ছে রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে ক্রনিক মায়াজম। মায়াজম ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। এবং সেই মায়াজমটা কি কি? একটা হচ্ছে সোরা, একটা সিফিলিস, একটা সাইকোসিস। তিনটে মায়াজম হচ্ছে রোগ সৃষ্টির মূল কারণ। আয়ুর্বেদিকে তো তাই বলা হচ্ছে। আয়ুর্বেদে বলা হচ্ছে
যে বায়ু পিত্ত কফ ইজ দ্য রুট কজ অফ দ্য ডিজিজ। তাহলে এখানে তত্ত্বগত দিক দিয়ে আয়ুর্বেদের সঙ্গে হোমিওপ্যাথির একটা মিল রয়ে গেছে, অর্থাৎ সময়তে সেটাকে যদি আমরা ল্যাটিন ভাষায় কনভার্ট করি তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে সিমিলা সিমিলেবাস কিউরেন্টা। ইংরেজিতে যদি এটাকে আমরা ট্রান্সলেট করি তাহলে হচ্ছে ডিজিজ কিউর দ্য ডিজিজ। এবার ডিজিজ কিউর দ্য ডিজিজ, এই যে হোমিওপ্যাথি যে মূল থিওরি, এই থিওরিটা বিভিন্ন গবেষণার মধ্যে দিয়ে তার যে লিপিবদ্ধ বৈজ্ঞানিক তত্ত্ব, সেই যে পুস্তকটির মধ্যে লিপিবদ্ধ করেছিলেন তার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এই অর্গানন শব্দটা হচ্ছে নোভাম অর্গান থেকে। অর্গানন কথাটা আভিধানিক অর্থ হচ্ছে জ্ঞানের চাবিকাঠি, ইনস্ট্রুমেন্ট অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের চাবিকাঠি। কিসের জ্ঞানের চাবিকাঠি? অফ মেডিসিন, অর্থাৎ অর্গানন অফ মেডিসিন, ঔষধের জ্ঞানের চাবিকাঠি। তা এই অর্গানন অফ মেডিসিনে স্যামুয়েল হ্যানিম্যান বিভিন্ন সূত্র আকারে, যার নাম উনি দিয়েছেন অ্যাফ্রিজম হিসাবে তিনি লিপিবদ্ধ করেছিলেন। সেই অর্গানন অফ মেডিসিনের যে বিভিন্ন সূত্রগুলো, সেই সূত্রগুলোকে বিভিন্নভাবে যখন দার্শনিক দৃষ্টিতে অ্যানালিসিস করা হয়, সেই সূত্রগুলোকে যখন অ্যানালিসিস করা হবে, সেইটাই হচ্ছে হোমিও ফিলোসফি। আমরা জানি একটা সিস্টেম আলাদা হয় তখনই যার ফিলোসফি অ্যান্ড টেকনোলজি আলাদা হয়। আমরা কিভাবে বুঝবো? এটা হোমিওপ্যাথি, এটা অ্যালোপ্যাথি, এটা আয়ুর্বেদিক, এটা ইউনানি, এটা সিদ্ধাই, এই বিভিন্ন রকম যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, আমরা কি করে এটাকে আলাদা করব? আলাদা করার কৌশলটা হচ্ছে, অর্থাৎ একটা সিস্টেম তার টেকনোলজি অ্যান্ড ফিলোসফি, তার ফিলোসফি অ্যান্ড টেকনোলজি যখন আলাদা হবে তখন সেটা আলাদা ওষুধ হবে। আমরা জানি যে সারা পৃথিবীতে যত রকম সিস্টেম অফ মেডিসিন আছে, তা যে সোর্সগুলো, মেডিসিনের যে সোর্সগুলো, সেই সোর্সগুলো কম বেশি প্রায় একই। আমাদের হোমিওপ্যাথিক ওষুধের যেমন সোর্স আছে অ্যানিম্যাল কিংডম, ভেজিটেবল কিংডম, মিনারেল কিংডম, বিভিন্ন রকম সোর্স আছে। অ্যালোপ্যাথি তো বিভিন্ন রকম সোর্স আছে, ভেজিটেবল কিংডম থেকে ওদের ওষুধ তৈরি হয়, অ্যানিম্যাল কিংডম থেকে ওদের ওষুধ তৈরি হয়, মিনারেল কিংডম থেকে অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি হয়, আর ওদের কিছু ওষুধ তৈরি হয় কেমিক্যাল কম্পোজিশন করে। আবার আয়ুর্বেদিকও ঠিক তেমনি, তাদের ভেজিটেবল কিংডমের ওষুধের সংখ্যাটা একটু বেশি, কিন্তু তাদের অনেক ওষুধ আছে, যেমন স্বর্ণভস্য, লৌহভস্য, রৌপ্যভস্য, অর্থাৎ মিনারেল কিংডমের ওষুধও আছে। আবার অ্যানিম্যাল কিংডমের ওষুধও তাদের আছে। সুতরাং আমরা কোনটা অ্যালোপ্যাথিক, কোনটা হোমিওপ্যাথিক, কোনটা আয়ুর্বেদিক আমরা কিভাবে ডিটেক্ট করব? অর্থাৎ যখন তার ফিলোসফি অ্যান্ড টেকনোলজি আলাদা হবে। তাহলে অ্যালোপ্যাথির প্রথম ফিলোসফিটা হচ্ছে, অ্যালোপ্যাথি ফিলোসফিটা হচ্ছে যে অ্যালোস, দ্যাট মিনস ডিসিমিলার, প্যাথোস মিনস সাফারিং। তাহলে এটা হচ্ছে তার ফিলোসফি। আর তার যে টেকনোলজিটা কিন্তু, যেহেতু এই মেডিসিনগুলো ক্রুড অবস্থাতে কম্বিনেশন করে, রাসায়নিক বিক্রিয়া করে, কেমিক্যাল
প্রক্রিয়া করে তাদের ওষুধগুলো তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টেকনোলজি হোমিওপ্যাথি থেকে আলাদা। আর হোমিওপ্যাথি ফিলোসফিটা কি বলছে? হোমিওপ্যাথি ফিলোসফি হচ্ছে যে প্রথম হচ্ছে সিমিলাবাস্কিরেন্টা, অর্থাৎ সময়েতে ডিজিজ কিউর দ্য ডিজিজ। এটা হচ্ছে তার ফিলোসফি, হোমিওপ্যাথি ফিলোসফি। আর কি আরেকটা ফিলোসফি হচ্ছে সোরাসিফিলিস সাইকোসিস। সোরাসিফিলিস সাইকোসিস is the root cause of the disease, অর্থাৎ there is some invisible disease producing power, তাকে বলা হয় মায়াজম। তাহলে মায়াজম এটা হলো ফিলোসফি গেল। এবার টেকনোলজিটা হচ্ছে প্রথম টেকনোলজিটা হচ্ছে তার যে ড্রাগ প্রুভিংটা হয় হেলদি হিউম্যান বিং এর উপরে, আর অ্যালোপ্যাথিক ড্রাগ প্রুভিং হয় ইতর প্রাণীর উপরে। আর আরেকটি টেকনোলজি যেটা আছে, সূক্ষ্ম মাত্রায় তার ব্যবহার করতে হবে, অর্থাৎ ডাইনামিক স্টেজটা আমরা কি করে পাবো? আমরা ডাইনামিক স্টেজটা পাবো সেটা হচ্ছে ওষুধের যে মাত্রাটা যখন যত কম হবে তার শক্তিটা তত বাড়বে, অর্থাৎ ডাইলিউট করতে হবে অথবা টাইট্রেশন করতে হবে। এই ডাইলিউশন বা টাইট্রেশনের মাধ্যমে ক্রমান্বয়ে তার শক্তিটাকে মানে ওষুধের মাত্রাকে কমিয়ে আনতে হবে, এবং কমিয়ে আনতে এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে ওষুধের কোনো অস্তিত্বই থাকে না। যেটুকু থাকে সেটা হচ্ছে ভেহিকেল। তখন সেটা চলে যায় ডাইনামিক স্টেজে। এবার ডাইনামিক স্টেজকে বুঝতে গেলে ডাইনামিক স্টেজের মেডিসিন আর ক্রুড মেডিসিনের মধ্যে ডিফারেন্সটা খুব সহজভাবে আমরা বুঝতে পারি। যেমন আমরা প্রায় প্রত্যেকেই লবণ খাই, প্রায় প্রত্যেকে কম বেশি লবণ খাই, কেউ একটু বেশি খাই কেউ একটু কম খাই, কিন্তু প্রত্যেকে আমরা লবণ খাই। এই লবণটা আমরা যে আমার নেট্রামিউলের যে লক্ষণ দেখে আমি যদি বেশি বেশি করে লবণ খাই তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কিন্তু যখন আমরা লবণ থেকে তৈরি করা কোনো ওষুধ পোটেন্টাইজ করে ডাইনামিক স্টেজে নিয়ে গিয়ে যখন প্রয়োগ করব, বহু জটিল পুরাতন রোগ মানে নির্মূল হয়ে যায়। তাহলে ক্রুড অবস্থা কিন্তু সে কাজটা করছে না, কিন্তু ডাইনামিক স্টেজে গিয়ে সেই ওষুধটা প্রচন্ড কাজ করছে। আমরা জানি বালি থেকে তৈরি হয় সাইলেসিয়া। বালির আরেকটা নাম হচ্ছে কেমিস্ট্রি ভাষায় তাকে বলা হয় সিলিকন বা সিলিকা। এই সিলিকা থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম হচ্ছে সাইলেসিয়া। আমরা কোনো সাইলেসিয়ার পেশেন্টকে তাকে যদি আমরা মুঠা মুঠা বালি খাওয়াই তাহলে তত রোগ ভালো হবে না, সে আরো অসুস্থ হয়ে পড়বে। তাহলে এই ওষুধটা আমরা যখন মানে তার মাত্রা কমিয়ে কমিয়ে সূক্ষ্ম মাত্রায় নিয়ে যাব এবং একটি স্টেজে গিয়ে যখন ডাইনামিক স্টেজে সে পৌঁছাবে তখন এই সাইলেসিয়া একটা ডিফেক্টিং মেডিসিন, এই সাইলেসিয়া থেকে বহু মারাত্মক সব রোগ নিরাময় হয়। তাহলে আমরা লক্ষ্য করছি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি যে বস্তু ভেঙে যখন শক্তিতে রূপান্তরিত হয়, আমরা জানি অ্যাটম বোমের নাম শুনেছি। অ্যাটম বোমটা কি? অ্যাটম বোমটা হচ্ছে বিশেষ পারমাণবিক চুল্লির মধ্যে দিয়ে বিশেষ প্রক্রিয়া দিয়ে সেই বস্তুর অণুগুলোকে ভেঙে পরমাণুতে তৈরি করা হয়, এবং সেখানে যে বিস্ফোরণটা হয় সেটা সাংঘাতিক রকম বিস্ফোরণ। তেমনি হোমিওপ্যাথিক ওষুধও কিন্তু তেমনি, যখন ডাইনামিক স্টেজে তার ওষুধের মানে বস্তু ভেঙে ভেঙে যখন
শক্তিতে রূপান্তরিত হয়, ডাইনামিক স্টেজে পৌঁছায়, তখন তার মধ্যে বিশাল একটা শক্তির স্ফুরণ ঘটে এবং সেইভাবে আমরা ওষুধ প্রয়োগ করে থাকি। এবার হচ্ছে আমাদের যেহেতু আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে ফিলোজফি, তা ফিলোজফি কেন্ট সাহেব, অর্থাৎ তার পুরো নামটা হচ্ছে জেমস টাইলার কেন। জেমস টাইলার কেন যেভাবে হোমিও দর্শনকে ব্যাখ্যা করেছেন, তিনি তার যে কেন ফিলোজফি বইতে, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাফ্রিজম নিয়ে ধরে ধরে তিনি আলোচনা করেছেন। তাহলে আমরা অর্গাননে পড়েছি, অর্গানন অফ মেডিসিন, আমরা স্যামুয়েল হ্যানিম্যানের লেখা অর্গানন অফ মেডিসিন আমরা কি পড়েছি? অ্যাফ্রিজম 1। অ্যাফ্রিজম 1-এ কি বলা হয়েছে? দি ফিজিশিয়ানস হাই অ্যান্ড অনলি মিশন is to restore the sick to health, to cure as it terms। তার যে টার্মস যে ব্যবহারটা করেছে সেটা কি? ফিজিশিয়ান, চিকিৎসকের, হাই মানে সর্বোচ্চ যে উদ্দেশ্য, যে মিশন, তার যে লক্ষ্য, সে লক্ষ্যটা কি? ইজ টু রেস্টোর দ্য সিক, অর্থাৎ যে অসুস্থ মানুষরা অসুস্থ ছিল সেখান থেকে তাকে রেস্টোর করতে হবে। কোথায় রেস্টোর করতে হবে? টু হেলথ, তার স্বাস্থ্যে পুনরুদ্ধার করতে হবে। টু কিওর, এবং সেটা কিওর করতে হবে অ্যাজ ইট টার্মস। এবার হচ্ছে কিওর শব্দটা কিন্তু অনেক আবিধানিক, অনেক অর্থ আছে। কিওর কিন্তু অনেক রকম আবিধানিক অর্থ আছে। তাই কিওর হোমিওপ্যাথি ভাষায় কিওর আর আইডিয়াল কিওর এর মধ্যে কিন্তু কিছু ফারাক আছে। কিওর কথার মানেটা হচ্ছে কোনো কিছু রোগ মানে দূরীভূত হওয়া। তা সাপোজ আমরা কারো পেটে একটা টিউমার হয়েছে, এবার টিউমার হওয়ার পরে তার যে কষ্টকর ব্যাপারগুলো ছিল, অ্যালোপ্যাথিক চিকিৎসক বা সার্জেন সেটাকে অপারেট করে দিল, কেটে বাদ দিয়ে দিল। তাহলে সেটা কিন্তু সে খানিকটা রিলিফ পেল, যে জ্বালা যন্ত্রণা, তার যে কষ্টকর ব্যাপার যেগুলো ছিল সেইগুলো তার কমে গেল। ইজ ইট কিওর? এটা কি তাহলে আরোগ্য হলো? আমরা বলবো এটা ঠিক আরোগ্য হলো না, এটা হলো প্যালিয়েশন হলো। অর্থাৎ টিউমারটা কেন হয়েছে? একটা কারণের জন্য তো টিউমার হয়েছে, তো সে কারণটা কিন্তু দূরীভূত হলো না, সে কারণটা কিন্তু রয়ে গেল। কিন্তু মাঝখান থেকে যে তার যন্ত্রণাদায়ক উপসর্গগুলো সেগুলো অপারেট করে রিমুভ করা হলো। তার মধ্যে তার যে দেহের মধ্যে কিন্তু ওই জেনারেট করার যে শক্তি, যে পাওয়ারটা রয়ে গেল। তাহলে ইট ইজ নট আইডিয়াল কিওর। তাহলে আইডিয়াল কিওর আমরা কাকে বলবো? আইডিয়াল কিওর হচ্ছে র্যাপিড, জেন্টাল, পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড হবে, তা জেন্টাল হবে, মৃদুভাবে হবে, অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ, স্থায়ীভাবে সেটা নিরাময় হবে, আর কোনোদিন হবে না। সেটাই হচ্ছে আইডিয়াল কিওর। তবে আমরা এই যে আইডিয়াল কিওর, এই আইডিয়াল কিওরটা হ্যানিম্যানের কোন অ্যাফ্রিজমে পেলাম? হ্যানিম্যানের 2 নম্বর অ্যাফ্রিজমে বলা হয়েছে যে the ideal cure is rapid, gentle and permanent and remove the whole disease in the shortest least harmless way। মানে সামান্যতম কোনো রকম ক্ষতি করবে না সেই পদ্ধতিতে
তাকে কিওর করতে হবে, এবং সেটা হতে হবে তার দেহের যে হোল এক্সটেন্স, তার দেহের যে সমস্ত রকম যে উপসর্গগুলো, সেই সমস্ত রকম উপসর্গগুলো রিমুভ হলে। সমস্ত রকম, কারো হয়তো আঘাত লেগে গা হাত পা ব্যথা হলো, কোনো যন্ত্রণা হলো, জ্বর জ্বর ভাব থাকলো, দেখা গেল যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পরে তার গা হাত পা ব্যথাটা কমে গেছে, কিন্তু এটা ম্যাজম্যাজে ভাব, জ্বর জ্বর ভাব এটা রয়ে গেছে। তাহলে এটা থেকে গেল, এটা কিন্তু তার হোল মানে এক্সটেন্স হলো না, তার সামগ্রিকভাবে রিমুভাল হলো না, তার দেহের যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণগুলো কিন্তু সামগ্রিকভাবে রিমুভাল হলো না। তবে এইটা কখনই আইডিয়াল কিওর হবে না অ্যাকর্ডিং টু অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিনের ভাষায় এটা কিন্তু মানে আইডিয়াল কিওর হলো না। এটা কি হলো? এটা প্যালিয়েশন হলো, রিলিফ হলো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আইডিয়াল কিওরের সঙ্গে প্যালিয়েশন এবং রিলিফের বিস্তর রকম ফারাক আছে। প্যালিয়েশন, আমার কষ্টকর উপসর্গগুলো চলে গেছে, আবার আসতে পারে, আবার হতে পারে, এটা হচ্ছে প্যালিয়েশন। সাপ্রেশন হতে পারে, আমার পায়ে কিছু চুলকানি হয়েছে, রস বেরোচ্ছে, বেশ মানে কষ্ট হচ্ছে, আমি এটা মলম দিলাম, মলম দেওয়ার পরে এটা কমে গেল, আমার চুলকানিটা মনে হয় ভিতরে ভিতরে চুলকানি আছে, অথবা কিছুদিন বাদে আবার সেই চুলকানিটা আবার আগের অবস্থা দেখা গেল, বা আগের চেয়ে বেশি আরো ভাইলেন্সে নিয়ে এলো। তাহলে এইটাকে বলা হয় সাপ্রেশন। তাহলে ইট ইজ নট কিওর, ইট ইজ নট আইডিয়াল কিওর। তাহলে আইডিয়াল কিওর যদি হয় সেটা হচ্ছে পার্মানেন্ট রিমুভাল অফ দ্য ডিজিজ ফ্রম হোল এক্সটেন্ট, অর্থাৎ আমার দেহের যাবতীয় যে লক্ষণগুলো ছিল সেই লক্ষণের কোনো লক্ষণ আর থাকবে না, সেই লক্ষণ, দেহের যে লক্ষণগুলো তার কোনো লক্ষণই থাকবে না, রিমুভাল হয়ে যাবে। এইটাই হবে আইডিয়াল কিওর। তাহলে আমরা আইডিয়াল কিওরটা বুঝলাম। এবার আসা যাক অ্যাফ্রোজিন 3-তে তিনি কি বলেছেন? ইফ দি ফিজিশিয়ান আন্ডারস্ট্যান্ডস হোয়াট ইজ দ্য curable in disease and understand what is the curative in medicine and understand how to apply the medicine to the disease and know how to remove condition which prevent the patient from getting well. তাহলে কি হচ্ছে? অর্থাৎ যে ফিজিশিয়ান তার একটা বোধগম্য থাকতে হবে কোন ডিজিজটা কিউরেবল। আমরা হোমিওপ্যাথি করি বলে পৃথিবীর সমস্ত রোগী হোমিওপ্যাথি ভালো হবে এটা কিন্তু নয়। কিছু কিছু রোগ আছে আমরা জানি সেটা হচ্ছে ইনকিউরেবল, সেটা কোনোদিন সারবে না। তাহলে আমাকে আমার যে এই যে অর্গানন পড়ে আমার যে জ্ঞানটা হবে সেই জ্ঞানটা আমি অর্জন করতে পারবো কোন রোগটা সারবে আর কোন রোগটা সারবে না, এই জ্ঞানটা আমাকে অর্জন করতে পারবো অর্গানন অফ মেডিসিন পড়ে। আর কি, আর হচ্ছে কোন মেডিসিনটা আমার কাজ করবে আর কোনটা করবে না, অর্থাৎ ওষুধ সম্বন্ধে জ্ঞান, রোগ সম্বন্ধে জ্ঞান, এই জ্ঞানটা আমার থাকতে হবে। আর কি, আর একটা জিনিস আমার জানতে হবে প্রিভেন্ট অফ দ্য পেশেন্ট, অর্থাৎ প্রতিরোধ কিভাবে করা যাবে সেই প্রতিরোধের বিষয়টাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে। যেমন আমরা পৃথিবীতে একটা ভয়াবহ রোগ
মানে মহামারী আকারে সারা পৃথিবী ছেয়ে গেছে। বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন, বৈদ্যুতিন মাধ্যম, প্রিন্ট মিডিয়া এর মাধ্যমে আমরা একটা জ্ঞান অর্জন করতে পেরেছি। সেই জ্ঞানটা হচ্ছে কিভাবে আমরা করোনা ভাইরাসকে প্রিভেনশন করব, অর্থাৎ তাকে প্রতিরোধ করব। তাহলে আমরা বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশন এই সমস্ত মাধ্যমে যেটা জেনেছি যে আমাদের করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে গেলে আমাদের 2-3টে কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে মুখে মাস্ক পরতে হবে। কোনো জায়গা হাত দেওয়ার পরে সাবান দিয়ে হাতটা ধুতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মানতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেন এটা, কি জন্য এটা? কারণটা হচ্ছে যে করোনা ভাইরাস এমন একটা ছোঁয়াচে রোগ, ম্যান টু ম্যান সেটা মানে ছড়িয়ে পড়ে। এটা কোনো পশু পাখি থেকে আসে না, কোনো জন্তু জানোয়ার থেকে আসে না, এটা মানুষ থেকে মানুষে আসে। আর সেটা কোন অর্গানকে অ্যাটাক করে? সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমকে অ্যাটাক করে। তার প্রবেশ পথটা কোথায়? আমাদের যে দেহের বিভিন্ন রকম অরিফিস আছে, অর্থাৎ যে ছিদ্রগুলো আছে, সেই সমস্ত ছিদ্র থেকে এটা অ্যাটাক করে। তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাগুলো সেটা হচ্ছে নাক আর মুখ। নাকে আমরা অনেক সময় হাত দিয়ে আঙুল দিয়ে নাক শুকি। এবার হচ্ছে করোনা ভাইরাস অ্যাটাক হওয়ার পরে তখন কি হয়? তখন ওই হাতের মধ্যে সেটা এফেক্ট হয়। এবার আমরা যদি কোনোভাবে আঙুলটা, হাতটা বা তার সেই স্পর্শ জায়গাটা যদি আমরা নাকের কাছে নিই, সেখান থেকে সে আক্রান্ত হওয়ার ইয়ে থাকে, ভয়টা থাকে। তাহলে এখানে আমরা অর্গাননের মানে দৃষ্টিতে সেখানে আমাদের যে জ্ঞানটা অর্জন করতে হবে, প্রিভেনশন অফ দ্য ডিজিজ, রোগটাকে প্রতিরোধ করার পদ্ধতিটা আমাদের জানতে হবে। প্রিভেনশন, অ্যান্ড হি ইজ ট্রু ফিজিশিয়ান, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যে জানবে সেই হবে সত্যিকারে চিকিৎসক। অর্থাৎ আমরা যেটা জানছি যে মানে একজন ট্রু ফিজিশিয়ানের কি কি গুণ থাকা দরকার। তাহলে এই যে আমরা নলেজগুলো গ্যাদার করবো কোথা থেকে? এই যে ট্রু ফিজিশিয়ান হওয়ার জন্য যে নলেজগুলো দরকার, সেই নলেজগুলো আমরা পাবো কোথা থেকে? তাহলে আমাদের প্রথম হচ্ছে ওষুধ সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। আমাদের ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। আর কি? ওষুধের শক্তি ও মাত্রা সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। শুধু ওষুধ সম্বন্ধে জ্ঞান, আমি নাক্স ভূমিকার এই সিমটমসগুলো আছে, আমি এটা পড়লাম, আমি মুখস্থ করে ফেলেছি, কিন্তু কোন রোগীর ক্ষেত্রে আমি 30 দেবো আর কোন রোগীর ক্ষেত্রে আমি 200 দেবো, কোন রোগীর ক্ষেত্রে আমি 10 দেবো না CM দেবো, সেটা কিন্তু এই সম্বন্ধে আমার জ্ঞান অর্জন করতে হবে। অর্থাৎ শক্তি এবং মাত্রা। আর একটা কি, শুধু এটুকু জানলে আমার হবে না, আমাকে জানতে হবে যে আমি রিপিটেশন, প্রত্যেকটা ওষুধের একটা রিপিটেশন থাকে। তাহলে সেই রিপিটেশনটা কতক্ষণ, কয়েক ঘন্টা পর পর আমি রিপিটেশন করব, সেই জ্ঞানটা আমাকে থাকতে হবে। আর কি জানতে হবে? এটা গেল ওষুধ সম্বন্ধে জ্ঞান। এবার হচ্ছে রোগ সম্বন্ধে জ্ঞান। তাহলে রোগ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের যেই পুস্তকটি পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন। আপনারা ভুল করবেন না যে প্র্যাকটিস অফ মেডিসিন মানে হচ্ছে ওষুধ নিয়ে দেখা, তা নয়। কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিন এমন একটি বই যেটা MBBS কোর্সে পড়ানো হয়, DMS বা
ডিএসএমএস অথবা বিএসএমএস এ পড়ানো হয়। আবার আয়ুর্বেদিক যে ডিগ্রি আছে বিএসএমএস বিএএমএস অর্থাৎ ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, তাদেরও কিন্তু একই অথরের লেখা বই তাদেরও পড়তে হয়। তাহলে প্র্যাকটিস অফ মেডিসিনে আপনার কি হবে, প্র্যাকটিস অফ মেডিসিনে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ওষুধের যে রোগের যে রোগটা তার ইটিওলজি প্রথম হচ্ছে জানতে হবে, তার ইটিওলজি। তার ইটিওলজি মানেটা কি, তার কারণটা। আমরা করোনা ভাইরাসকে উদাহরণ এনে যদি বলি যে করোনা ভাইরাসের ইটিওলজিটা কি, করোনা ভাইরাসের ইটিওলজি হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাসটা নতুন হয়েছে, সেই ভাইরাসটার নামটা করোনা কেন, অর্থাৎ এই করোনা ভাইরাসটা মানে প্যাথোলজিস্টরা মাইক্রোস্কোপে তার চেহারাটা স্ট্রাকচারগুলো দেখেছেন, দেখে দেখা গেছে সেটা দেখতে অনেকটা মুকুটের মতো, সেটা দেখতে অনেকটা মুকুটের মতো। এবার হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে মেডিকেল সায়েন্সের যত টার্মসগুলো ব্যবহার করা হয় তার সেই টার্মসগুলো এসছে ল্যাটিন ভাষা থেকে। আমাদের যে সমস্ত মেডিসিনগুলো আছে, আমাদের অ্যানাটমি ফিজিওলজির যে প্রতিশব্দগুলো আছে, সবই কিন্তু ল্যাটিন ভাষায় লেখা। এই ল্যাটিন শব্দ, তাহলে এই করোনা ভাইরাস এর ল্যাটিন প্রতিশব্দটা হচ্ছে মুকুট। আমরা প্রথমে বলেছিলাম যে করোনা ভাইরাসের যে ডিসেকশন করে তার যে বডি স্ট্রাকচারগুলো দেখা গেছে সেটা দেখতে অনেকটা মুকুটের মতো। এবার এই মুকুটের ল্যাটিন ভাষায় একে বলা হয় করোনা। এই করোনা মুকুটের মতো দেখতে বলে সেই জন্য এর নাম হচ্ছে করোনা ভাইরাস। এটা একটা ভাইরাস, আপনারা জানেন প্রচুর ভাইরাস আছে, লক্ষ লক্ষ ভাইরাস আছে, সার্স ভাইরাস, করোনা ভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সমস্ত আমরা নাম শুনেছি। তাহলে করোনা হচ্ছে এক ধরনের ভাইরাস, সেটা হচ্ছে দেখতে মুকুটের মতো বলে তার নাম হচ্ছে করোনা ভাইরাস। এটা ল্যাটিন প্রতিশব্দ। তাহলে এবার হচ্ছে, তাহলে আমরা প্রথমে প্র্যাকটিস অফ মেডিসিনে দেখলাম, ইটিওলজিটা দেখলাম। ইটিওলজির পরে কি হচ্ছে, তার হচ্ছে ডেফিনেশন, তারপরে হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড। সব রোগের কিন্তু ইনকিউবেশন পিরিয়ড একরকম নয়। অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ডটা আবার কাকে বলা হয়, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো কিছু ইনফেকশন হওয়ার পর সাথে সাথে কিন্তু তার রোগ প্রতিফলনটা, আউটার ম্যানিফেস্টেশনটা হয় না। তা এটা দেহের মধ্যে সুপ্ত অবস্থা বেশ কিছুদিন থাকে। তা বেশ কিছুদিন থাকার পরে আস্তে আস্তে সেখানে বাসা বেঁধে তার সাম্রাজ্য বিস্তার করে, বিস্তার করার পরে তার একটা বহিঃপ্রকাশ হয়। তা এই যে যেদিন থেকে সে দেহের মধ্যে বাসা বাঁধলো, তারপর থেকে আউটার ম্যানিফেস্টেশন পর্যন্ত, তার যে বহিঃপ্রকাশ পর্যন্ত যে সময়টা, ইট মে বি 2 ঘন্টা, ইট মে বি 4 ঘন্টা, ইট মে বি 7 দিন, ইট মে বি 15 দিন, ইট মে বি 1 মাস, 2 মাস, 3 মাস হতে পারে। এই যে সময়টা বহিঃপ্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ অ্যাটাকের পরে থেকে তার আউটার ম্যানিফেস্টেশন পর্যন্ত যে পিরিয়ডটা, এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। আমরা জানি করোনা ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 7 থেকে 14 দিন, যার জন্য আপনাকে 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়। অর্থাৎ এই সময়টা তার যে প্রভাবগুলো বিস্তার করার পরে তারপরে সে অটোমেটিক নিস্তেজ হয়ে যায়। তাহলে আমাকে প্র্যাকটিস অফ মেডিসিনে আমরা জানলাম তার ডেফিনেশন, জানলাম তার ইটিওলজি, জানলাম। তারপরে হচ্ছে তার ইটিওলজির পরে আমরা জানলাম যে তার যে ইনকিউবেশন পিরিয়ডটা কতদিন থাকে আর তার কি পরিণতি হয়। এটা হওয়ার পরে কি কি
তার রেজাল্ট আসে সেটা সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। আর কি তারপরে হচ্ছে পরিণতির পরে এবার হচ্ছে তার যে ইনভেস্টিগেশন, কিভাবে আমরা সেটাকে ইনভেস্টিগেশন করব, ফাইন্ডিংস, আমরা তার এই রোগটাকে ফাইন্ডিংস করব কী করে, এইগুলো জানার পরে তারপরে হচ্ছে আমরা মেডিসিনটা দেবো। তবে আমরা নিশ্চয়ই অ্যালোপ্যাথি দেবো না, আমরা অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন দেবো, যেহেতু আমরা হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি। যারা অ্যালোপ্যাথিক এমবিবিএস পড়বে তারা অ্যালোপ্যাথিক ওষুধ দেবে, যারা বিএএমএস পড়বে তারা আয়ুর্বেদিক ওষুধ দেবে, এইভাবে। কিন্তু বাকি যে কথাগুলো সেই কথাগুলো তাকে জানতে হবে, বাকি বিষয়গুলো জানতে হবে, এইভাবে সে চিকিৎসা করবে। তাহলে ওষুধ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, রোগ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, রোগের পরিণতি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তারপরে কি করে সে রোগটা প্রতিরোধ করা যায়, প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে কি করা যায়, তার ভ্যাকসিন দেবো কি, তার ভ্যাকসিন হবে কি না, এই সমস্ত সম্বন্ধে আমাদের জানতে হবে। আমাদের এইগুলো আমরা জানবো। তাহলে এই কথাগুলো কিন্তু অর্গানের মধ্যে, সেই অর্গান অফ মেডিসিনের মধ্যে এই কথাগুলো রয়ে গেছে। আমাদের নেক্সট যেটা হচ্ছে অ্যাফিজিম 4, হি ইজ লাইকওয়াইজ এ প্রিজার্ভার অফ দ্য হেলথ if he know the things and divines health and cure disease and how to remove them from person in health। অর্থাৎ আমাদের জানতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে তার প্রিভেন্টিভ কি কি করলে আমরা সেই রোগটাকে প্রিভেনশন করতে পারবো, কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। আমরা করোনা ভাইরাসের বাস্তব অভিজ্ঞতা থেকে কি জেনেছি, যে আমরা এখন আগে কিন্তু রাস্তাঘাটে গেলে আমরা ওই নাকের রুমালটা পর্যন্ত দিতাম না, এখন কোথাও বেরোতে গেলে আমরা কি করি, মুখে একটা মাস্ক পরি, আর কি করি, পকেটে করে আমরা স্যানিটাইজার নিয়ে যাই, যেখানে যাই হাতে স্যানিটাইজার মাখি, আর কি বাড়িতে এসে সাবান দিয়ে হাত ভালো করে ধুই, আর কি সোশ্যাল ডিস্টেন্সটা আমরা মেনে চলি, আমরা ভিড়ের মধ্যে যাই না, আমরা যেখানে জনবহুল সেখানে কম যাওয়ার চেষ্টা করি। তাহলে এই যে প্রিভেনশনের ব্যাপারে আমাদের এইটা জানতে হবে। সেখানে কিন্তু আজ থেকে 250 বছর আগে স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু এই নির্দেশটা দিয়েছেন। তাহলে স্যামুয়েল হ্যানিম্যান, মানে ক্যান ইউ ইমাজিন যে স্যামুয়েল হ্যানিম্যান কত বড় পণ্ডিত, কত বড় দার্শনিক, কত বড় বৈজ্ঞানিক, কত বড় কেমিস্ট ছিলেন, যে 250 বছর পরে কিভাবে রোগ প্রিভেনশন করতে হবে, প্রতিরোধ করতে হবে, সেই নির্দেশ কিন্তু 250 বছর আগে স্যামুয়েল হ্যানিম্যান আমাদের দিয়ে গেছেন। তাহলে স্যামুয়েল হ্যানিম্যান আরো কি একটা মারাত্মক জিনিস দিয়েছেন আমাদের, এই যে যেটা বললাম, বস্তু ভেঙে শক্তিতে রূপান্তরিত হয়ে গেলে সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সৃষ্টি হয়। এই যে মানে ইলেকট্রনিক্স সায়েন্স, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে থিওরি, এই থিওরিটা কিন্তু আজ থেকে 50 বছর আগে বা 100 বছর আগে ছিল না। স্যামুয়েল হ্যানিম্যান কিন্তু আমাদের এই থিওরিটা 250 বছর আগে প্রয়োগ করে গেছেন, শুধু বলে যাননি, প্রয়োগ করে গেছেন। অর্থাৎ তিনি কি জানতেন, যে বস্তু ভেঙে যত সূক্ষ্ম সূক্ষ্ম স্তরে যাবে তখন সেটা শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ ডাইনামিক পাওয়ার তৈরি হয়। এই ডাইনামিক পাওয়ারকে দিয়েই কিন্তু হোমিওপ্যাথি পোটেন্টাইজ মেডিসিন আমরা ব্যবহার করি, যেটা আমরা প্রথমে শুরুতেই বললাম, যে আমরা যখন লবণ খাই তার
যে গুণ থাকে, আবার লবণ থেকে তৈরি করা নেটামিউট 30-201 বা 10 MCM যাই দিই না কেন, সেটা তার পটেন্টাইজ হয়ে যায়, সেখানে একটা ডাইনামিক পাওয়ার তৈরি হয়। আমরা যদি বস্তা বস্তা বালি খাই, আমার কোনো কাজ হবে না, বরং পেট খারাপ হবে, নানা রকম অসুখ হবে। কিন্তু আমরা বালি থেকে তৈরি যে সাইলেসিয়া, সেই সাইলেসিয়াটাকে যদি আমরা পটেন্টাইজ করে শক্তিগত অবস্থায়, মানে বিভিন্ন মানে সিমিলারিটি দেখে যদি কোনো রোগীকে দিই, সেখানে মারাত্মক মারাত্মক রোগ নিরাময় হয়। তাহলে আমরা লক্ষ্য করলাম যে স্যামুয়েল হ্যানিম্যান এমন একটি ব্যক্তি, যে আমরা যেটা 250 বছর পরে যে চিন্তা ভাবনাগুলো আমরা নিয়ে গবেষণা করে আমরা যেটা আবিষ্কার করেছি, 250 বছর আগে তিনি কিন্তু সেই চিন্তা ভাবনাটা 250 বছর আগেই করে রেখেছেন, এবং সেটা আমরা হাতে কলমে তার প্র্যাকটিক্যালটা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীকালে আরও মানে ফিলোজফি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানেই মানে হোমিওপ্যাথিক ফিলোজফি উপরে যে ধারণাটা, এই ধারণা নিয়ে এবং কয়েকটা অ্যাপ্রিজম নিয়ে আমরা আলোচনা করব।